১৯ শতকে বাংলা সাহিত্যে এমন একটা মহাকাব্য লেখা হয়েছিল যা আমাদের চিরচেনা এক ভিলেনকে হিরো বানিয়ে দিয়েছিল। আর শুধু তাই না, এটা বাংলা সাহিত্যকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। চলুন আজ মাইকেল মধুসূদন দত্তের সেই অসাধারণ সৃষ্টি মেঘনাদ বধ কাব্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরেই। কারণ ঠিক এই প্রশ্নটাই ছিল মধুসূদনের মহাকাব্যের একেবারে কেন্দ্রে, যা সেই সময়ের সাহিত্য জগতে একটা সত্যিকারের বিপ্লব এনে দিয়েছিল। মানে ১৮৬১ সালে যখন এই কাব্যটা প্রকাশিত হল, এটা চিরাচরিত রামায়ণের যে একটা ভালো আর মন্দের গল্প, সেই সাদা কালো ধারণাটাকে এক্কেবারে ওলটপালট করে দিল। এখানে আমরা কোনো দৈব নায়কের জয়গান পাই না, বরং পাই একজন মানুষের, একজন রাজার ট্র্যাজিক কাহিনী। তো প্রশ্ন আসে, কে ছিলেন সেই স্রষ্টা যিনি এমন একটা বৈপ্লবিক কাজ করার সাহস দেখিয়েছিলেন? চলুন পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে, মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন ছিলেন আসলে প্রাচ্য আর পাশ্চাত্যের এক দারুণ মেলবন্ধন। মানে তিনি একদিকে হোমার বা মিল্টনের মতো পশ্চিমা ক্লাসিক থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, আর অন্যদিকে সেটাকে কাজে লাগিয়ে বাংলা সাহিত্যকে একটা নতুন রূপ দিচ্ছিলেন, যেখানে দেবতাদের মহিমার চেয়ে মানুষের কষ্ট, মানুষের অনুভূতিটাই বড় হয়ে ওঠে। আর এই কাজটা করতে গিয়ে তিনি বাংলা কবিতাকে পয়ারের দুটো লাইনের শেষে মিলের যে বাঁধন, সেখান থেকে মুক্ত করে অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্সের স্বাধীনতা দিয়েছিলেন। আর তার উদ্দেশ্যটা কি ছিল সেটা কিন্তু উনি নিজেই একেবারে পরিষ্কার করে বলে গেছেন। তিনি বলছেন তিনি কোনো বীরের জয়গান গাইতে আসেননি, বরং তার প্রিয় চরিত্র ইন্দ্রজিতের মৃত্যুকে, তার ট্র্যাজেডিকে তুলে ধরতেই এসেছেন। দেখুন, এই একটা কথাতেই কিন্তু সব পরিষ্কার। তিনি বীরত্ব নয়, করুণাকেই তার কাব্যের মূল সুর করতে চেয়েছিলেন। আর ঠিক এই কারণেই কাব্যটা বেরোনোর পরেই যে সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হলো, সেটা হলো, তাহলে এই কাব্যের আসল নায়ক কে, রাবণ নাকি রাম? মধুসূদনের কলমের রাবণ আর শুধু একজন একপেশে ভিলেন বা রাক্ষস নন, তিনি হয়ে উঠলেন এক জটিল বহুমাত্রিক চরিত্র, যার কষ্ট, যার যন্ত্রণা, যার অসহায়ত্বের সাথে আমরা যেন নিজেদের মেলাতে পারি। দেখুন, মধুসূদন রাবণকে এখানে কোনো অত্যাচারী রাক্ষস হিসেবে দেখাননি, বরং তাকে দেখানো হয়েছে একজন দেশপ্রেমিক রাজা হিসেবে, যিনি নিজের দেশকে বাঁচানোর জন্য লড়ছেন। তিনি একজন শোকাহত বাবা, যিনি একের পর এক ছেলেকে হারিয়ে প্রায় পাগল হয়ে গেছেন। এমনকি তার সীতাহরণের পেছনেও একটা মানবিক কারণ দাঁড় করানো হয়েছে, বোনের অপমানের প্রতিশোধ। বিশেষ করে যখন তার ছেলে বীরবাহুর মৃত্যুর খবর আসে, তখন তার কষ্টটা দেখুন। তিনি শুধু কাঁদছেন না, তিনি সরাসরি ভগবানকে প্রশ্ন করছেন। বলছেন, তুমি তো জগতের পিতা, তাহলে তোমার এই কী নিয়ম? তো এই কথাটা শোনার পর কি মনে হয়, এটা কি কোনো রাক্ষসের কথা, নাকি একজন হার্টব্রোকেন বাবার হাহাকার? এই প্রশ্নটাই কিন্তু পুরো কাব্যের মূল সুরটা ঠিক করে দেয়। রাবণের এই যে মানবিক দিক, এটাই আমাদের নিয়ে যায় কাব্যের প্রধান আবেগের দিকে। মধুসূদন এখানে বীরত্বের সেলিব্রেশনের বদলে দুঃখ বা করুণাকেই বেছে নিয়েছেন। সাহিত্যের ভাষায় এটাকে বলা হয় করুণ রস। মানে সোজা কথায় এই কবিতার মূল কাজই হল পাঠকের মনে একটা কষ্ট, একটা মায়া তৈরি করা। বীরদের জয়দান নয়, পরাজিতদের জন্য শোক গাথাই হল এই কাব্যের মূল উদ্দেশ্য। আর এই করুণ রসের সবচেয়ে বড় প্রকাশ কোথায় ঘটে জানেন? কোনো বিশাল যুদ্ধে না, বরং একটা কাপুরুষোচিত বিশ্বাসঘাতকতামূলক হত্যাকাণ্ডে। ভাবুন একবার সিনারিওটা, মেঘনাদ নিরস্ত্র মন্দিরে যজ্ঞ করছেন, ঠিক সেই সময় পেছন থেকে নিজের কাকা বিভীষণের সাহায্যে বিশ্বাসঘাতকতা করে লক্ষণ সেখানে ঢোকেন। মেঘনাদ যখন তাকে যুদ্ধের নীতির কথা মনে করিয়ে দিচ্ছেন, বলছেন নিরস্ত্রকে মারাটা ধর্ম নয়, তখন লক্ষণের উত্তর ছিল শত্রুকে মারতে কোনো নিয়ম নেই, আর তারপরই তাকে হত্যা করা হয়। এটা ছিল বীরত্বের এক চরম অপমান। এই ঘটনাটাই আসলে পুরো কাব্যের ট্র্যাজেডিকে এক্কেবারে পাকাপোক্ত করে দেয়। এখানে দেখানো হয় মানুষ দেবতাদের ষড়যন্ত্রের কাছে কতটা অসহায়, আর এটাই পুরো কাব্যে একটা গভীর বিষাদের সুর তৈরি করে। তো বোঝাই যাচ্ছে, মেঘনাদ বধ কাব্য শুধু একটা কবিতা ছিল না, এটা ছিল বাংলা সাহিত্যের জন্য একটা নতুন দরজা খুলে দেওয়ার মতো, একটা নতুন যুগের শুরু। এর প্রভাব ছিল অসংখ্য গভীর।
এটা একদিকে বাংলা কবিতাকে ছন্দের বাঁধন থেকে মুক্ত করেছে, আবার অন্যদিকে কাব্যের বিষয়বস্তুতে এনেছে গভীর মানবিকতার ছোঁয়া। কিন্তু সবচেয়ে বড় যে কাজটা তিনি করেছিলেন সেটা হলো এমন সব শক্তিশালী নারী চরিত্রের জন্ম দেওয়া যা সেই সময়ের সমাজ ভাবতেও পারত না। আর এই নতুন যুগের নারীদের মধ্যে যিনি সবচেয়ে উজ্জ্বল, তিনি হলেন প্রমীলা, মেঘনাদের স্ত্রী। সে শুধু কারোর স্ত্রী নয়, সে নিজেই এক অদম্য শক্তি। তার তেজ, তার আত্মবিশ্বাস সবটাই ফুটে ওঠে তার সংলাপে। প্রমীলার মতো একজন চরিত্র সেই ১৯ শতকের সমাজে ভাবাটাও কিন্তু একটা বিপ্লব ছিল, যা নারী শক্তির এক নতুন সংজ্ঞা তৈরি করেছিল। ভাবুন, যখন রামের সৈন্যরা তার পথ আটকায়, তখন সে কি বলেছিল? সে রামকে ভিখারি বলে সম্বোধন করে আর বলে যে সে নিজের বাহুবলে লঙ্কায় ঢুকবে। এই আত্মবিশ্বাস, এই তেজ ১৯ শতকের কোনো নারী চরিত্রের মধ্যে এটা পাওয়া প্রায় অসম্ভব ছিল। প্রমীলা একাই যেন পুরো রামের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে দিল। তো এই টাইমলাইনটা দেখলে আমরা বুঝতে পারি যে এই কাব্যের প্রভাবটা কতটা গভীর ছিল। 1861-এ যখন এটা বেরোলো, তখন তো রীতিমতো হইচই পড়ে গেল, আর তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা বাংলা সাহিত্যকে পথ দেখিয়েছে, আর আজও এর প্রাসঙ্গিকতা একটুও কমেনি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন আমাদের তথাকথিত খলনায়কের জন্য কষ্ট হয়, তার দুঃখে মন খারাপ হয়, তখন বীরত্বের আসল মানেটা কি পাল্টে যায় না? মধুসূদন হয়তো আমাদের এটাই ভাবতে শিখিয়েছেন যে বীরত্ব শুধু জেতার মধ্যে নেই, হার না মেনে লড়াই করার মধ্যেও আছে।